মায়ের লাঠির আঘাতে মাথায় হাত দিয়ে মাটিতে লুটিয়ে পড়ল মতলব। মুহূর্তের মধ্যে ছটফট করতে করতে মারা গেল। চোখের সামনে নিজের স্বামীর মৃত্যু দেখে যেন নিস্তব্ধ হয়ে গেছে নীলু আপু। আমি বললাম, এটা আপনি কি করলেন? আপনার নিজের সন্তানকে মেরে ফেললেন। আপু বলল, আম্মা লাঠিটা আমার হাতে দিন, আপনি রুমের ভেতরে যান, আমি ওকে মেরেছি। আপুর শাশুড়ি মমতাজ বেগম বলল, না না, আমি মেরেছি, একটা অমানুষকে এই পৃথিবীর বুক থেকে বিদায় দিয়েছি। তোমরা রুমের ভেতর যাও, পুলিশকে ফোন দাও, আমি হাসতে হাসতে আজ পুলিশের হ্যান্ডকাপ পরবো। আপু বলল, আম্মা আপনি অসুস্থ মানুষ, আপনি রুমে যান, সবাই জানবে আমি ওকে খুন করেছি। বউ শাশুড়ির মধ্যে বাকবিতণ্ডা চলছে। এ বলছে আমি মেরেছি, সে বলছে আমি মেরেছি। হয়তো আপনাদের মনে প্রশ্ন জাগছে, কেন মতলব আলীর মা মতলবকে আঘাত করে মেরে ফেললো? স্বামী মারা গেছে দেখেও কেন নীলুর চোখে বিন্দুমাত্র পানি নেই? চলুন কিছুদিন পেছনে গিয়ে প্রশ্নের উত্তরটা জেনে আসি। বাবা ছিল, মানে মাথার উপর একটা বটবৃক্ষ ছিল। বাবা মারা যাওয়ার পর আমার জীবন জুড়ে নেমে আসে ঘোর অন্ধকার। বাধ্য হয়ে চাকরির খোঁজে শহরে আসি, বড় খালাতো বোনের বাসায়। বড় আপু নীলু আমাকে দেখে খুব খুশি হলো, কিন্তু আপুকে দেখে মনে হলো আপু খুব ঝামেলার মধ্যে আছে। মলিন একটা হাসি দিয়ে আমাকে স্বাগত জানিয়ে বাসার ভেতর নিয়ে আসলো। 3 রুমের ফ্ল্যাটে থাকেন নীলু আপু, দুলাভাই আর তার অসুস্থ মা। আমাকে একটা রুমের ভেতর নিয়ে আসলো। আপু বলল, কিছু মনে করিস না, এই রুমে খাট নেই, ওই বিছানাটা বিছিয়ে কিছু সময় রেস্ট নে, অনেক দূর থেকে এসেছিস, আমি তোকে চা নাস্তা দিচ্ছি। ও আচ্ছা, খালা কেমন আছে? আমি বললাম, ভালো আছে, আমার কোনো সমস্যা হবে না, 2-4 দিন হয়তো তোমাদের ডিস্টার্ব করব, চাকরিটা হলেই চলে যাব। আমার কথা শুনে আপুর চোখের পানি ছলছল করছে। আমাকে জড়িয়ে ধরে বলল, তুই কি আমার পর? এমন করে কেন কথা বলছিস? তোর যতদিন ইচ্ছে ততদিন থাকবি, এইসব কথা আর মুখে আনবি না। বলেই আপু চলে গেল। আমি বুঝতে পারলাম আপু আমার কথা শুনে কষ্ট পেয়েছে। নতুন জায়গা, রাতের খাবার খেয়ে শুয়ে আছি, কিন্তু ঘুম আসছে না। রাত 2টা বাজে। বাহিরে তাকাতেই দেখলাম লাইট জ্বলছে। ডাইনিং টেবিলের সামনে চেয়ারে আপু বসে আছে। এত রাতে আপু কেন জেগে আছে মনে কৌতূহল জাগলো। বিছানা থেকে উঠতে শুনতে পেলাম চিৎকার দিয়ে নীলু, এই নীলু বলেই কে যেন ডাকছে। দরজার পাশে এসে দরজার ফাঁক দিয়ে তাকিয়ে দেখতে পেলাম মাতাল অবস্থায় দুলাভাই আপুর চুলের মুঠি ধরে বলছে, কি সমস্যা তোর? দরজা খুলতে এত দেরি করলি কেন? আপু বলল, রাত অনেক হয়েছে, সবাই ঘুমিয়ে পড়েছে, চেঁচামেচি করো না, চুপচাপ খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়ো। কি বললি? আমাকে তুই হুকুম করছিস? আমি তোর কথা মতো ঘুমাবো, তোর কথা মতো খাবো, তা তুই ভাবলি কি করে? আচ্ছা ঠিক আছে, আমার কথা মতো খেতেও হবে না, ঘুমাতেও হবে না, তাহলে ঠিক আছে, তুই একটা কাজ কর, ঘুঙুর পরে আয়, আজ তোর নাচ দেখবো। আজ আমার শরীরটা খুব অসুস্থ, তাই অনুরোধ করছি, আজ আর নাচ দেখাতে পারবো না, প্লিজ তুমি শান্ত হয়ে বসো। কি বললি? আমি বসবো? তোর হুকুম মতো বসবো? এমন দুর্ব্যবহার, আপুর উপর অমানবিক নির্যাতন দরজার পাশে দাঁড়িয়ে দেখছিলাম। হঠাৎ আমাকে দেখে ফেললো দুলাভাই, ঢলে ঢলে পড়ছে, আর চোখে তাকিয়ে বলল, মাতাল হলেও কি হবে, আমি কিন্তু যাতে ঠিক আছি। এই রুমে একটা মেয়েকে দেখতে পাচ্ছি, এ মেয়েটি কে? আমি এমন কথা শুনে ভয় পেয়ে রুমের ভেতর ঢুকে গেলাম। আপু বলল, ওই রুমে আমার খালাতো বোন পায়েল, তুমি রুমে চলো। দুলাভাই আপাকে ধাক্কা দিয়ে সরিয়ে আমার রুমে আসবার জন্য পা বাড়ালো। আপু দুলাভাইয়ের হাত ধরে টান দিয়ে বলল, তুমি ওই রুমে যেও না, ও কি মনে করবে, রাত অনেক হয়েছে, রুমে চলো। দুলাভাই উত্তেজিত হয়ে বলল, যাব না রুমে, যাব না। তোর সমস্যা কি? আমি আমার বাসায় কে এসেছে তা দেখবো। আপু হাত ধরে অনুনয় বিনয় করতে লাগলো, কিন্তু কে শুনে কার কথা, সে আমার রুমে আসবেই। আমার রুমের সামনে আসতেই খুঁড়িয়ে খুঁড়িয়ে নিজের রুম থেকে বের হয়ে দুলাভাইয়ের আম্মা মতলব বলে ডাক দিয়ে বলল, রাত বেরাতে তোর চিল্লাচিল্লি আর ভালো লাগে না, বোমা ওকে রুমে নিয়ে যাও। দুলাভাই পেছন ফিরে তার আম্মাকে দেখে কিছুটা স্থির হয়ে বলল, আম্মা তুমি এত রাতে জেগে আছো কেন? আমি রুমে যাচ্ছি, তুমিও তোমার রুমে গিয়ে ঘুমাও। বলে দুলাভাই তার রুমে চলে গেল। আপাও স্বস্তির নিঃশ্বাস ফেলে রুমে চলে গেল। সকালবেলা শুয়ে আছি, অনুভব করতে পারলাম কে যেন আমার হাত দুটো চেপে ধরে আমার মুখের সামনে মুখ নিয়ে আসছে। ধুম করে চোখ খুলতে আমি চমকে উঠলাম। আমার শরীরের উপর আমার দুলাভাই মতলব। আমি ভয়ে সর্বশক্তি দিয়ে উঠতে চাইলাম, কিন্তু সে আমায় সজোরে শক্ত করে চেপে ধরলো। আমি ভয়ে কান্না করে দিলাম। কান্না করতে করতে বললাম, ভাইয়া আপনি আমাকে ছেড়ে দিন প্লিজ। মতলব বলল, এমন করছো কেন? আমাকে জড়িয়ে ধরো, একটু আদর করো, তোমাকে আদর করার সুযোগ দাও। আমি বললাম, এগুলো ঠিক নয়, আমি কিন্তু চিৎকার দেব, আমাকে আপনি ছেড়ে দিন। মতলব আমাকে আরো জোরে চেপে ধরলো। আমি জোরে আপু বলে চিৎকার দিলাম, জোরাজোরি করছি, কিন্তু মতলব আমায় ছাড়ছে না। আমার চিৎকার শুনে আপা দৌড়ে এসে মতলবকে আমার উপর থেকে টেনে তুলে মতলবের গালে কষে চর বসিয়ে দিয়ে বলল, হমানুষ
তুই আর ভালো হতে পারলি না। মতলব রাগে ক্ষোভে ফোঁস করতে করতে আপুর গলা চেপে ধরলো। আপু গলা ছাড়ানোর চেষ্টা করছে, যত চেষ্টা করছে মতলব তত জোরে গলা চেপে ধরলো। তুই প্রতিবার আমার পথের কাঁটা হয়ে দাঁড়াস, আজ তোকে মেরে আমি আমার পথের কাঁটা দূর করব। আমিও ছাড়বার চেষ্টা করলাম কিন্তু পারছি না। আপুর দম বন্ধ হবার মতো অবস্থা। এমন সময় পেছন থেকে এসে মতলবের আম্মা মতলবের মাথায় সজোরে লাঠি দিয়ে আঘাত করলো। মতলব ফ্লোরে লুটিয়ে পড়লো। বৌমা, চুপ থাকতে থাকতে আর কত চুপ থেকে ওর অন্যায় অত্যাচার সহ্য করবে? আমি অসুস্থ বলে প্রতিবাদ করতে পারি না, সেজন্য দিন দিন ওর সাহস বেড়ে যাচ্ছে। আমি গত রাতে বুঝতে পেরেছিলাম পায়েলের দিকে এই অমানুষ নজর দিয়েছে। বৌমা, তুমি তো জানো ওর কুনজরে পড়ে আমার ফুলের মতো নিষ্পাপ বোনের মেয়েটি আত্মহত্যা করতে বাধ্য হয়েছিল। এই পশু ওর ইজ্জতে হাত দিয়েছিল। ভেবেছিলাম এরপর থেকে ভালো হয়ে যাবে, কিন্তু ও আর ভালো হতে পারলো না। তাই মা হয়ে নিজ সন্তানকে আঘাত করে মেরে ফেললাম। ওর পাপের বোঝা সব আমি মাথায় নিলাম। মমতাজ বেগমের এমন কথা শুনে আবেগে চোখের পানি ধরে রাখতে পারলাম না। আপুও কাঁদছে। বুঝতে পারলাম একটা মানুষের ধৈর্যের বাঁধ ভেঙে গেলে তখন সে নিজ সন্তানকেও ছাড় দিতে পারে না। প্রিয় ভিউয়ার্স, মা সবসময় চায় তার সন্তান সর্বজনের কাছে ভালো মানুষ হয়ে থাকুক, কিন্তু মতলবের মতো মতলববাজ হলে তখন মমতাজ বেগমের মতো কঠিন হতে বাধ্য হয়। গল্পটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করুন। রচনায় ফেরদৌস অপু, প্রযোজনায় মুনতাসির মুন্না, পরিচালনায় রেজাউল কবির চৌধুরী।